আমরা কখনো কখনো কোনো কাজে ব্যর্থ হলে নিজেদের ভাগ্যকেই দোষ দেই অথবা প্রতিবন্ধকতার অজুহাত দেই। তবে আজ আমরা এমন একটা ঘটনা জানতে চলেছি যেখানে কোনো প্রতিবন্ধকতাই সফলতার পথে বাধা হতে পারেনি। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? সাইমা এক্সপ্লেন্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি 2011 সালের সত্য ঘটনার উপরে নির্মিত সোল সার্ফার মুভিটি এক্সপ্লেইন করব। আর এই মুভিটির IMDb রেটিং 7/10। মুভির শুরুতে এই মুভির মেইন ক্যারেক্টার বেথানি ব্যাকগ্রাউন্ডে তার নিজের সম্পর্কে বলে, আমার জন্ম হয়েছিল হাওয়াইয়ের দুইজন ডাইহার্ড সার্ফার্সের ফ্যামিলিতে, আর এজন্যই আমার ধমনীতে বইতো নোনা পানি, আর তাকে আমি কিভাবে অস্বীকার করতে পারি। আমার প্যারেন্টস সবসময় একটা কথাই বলতো, বাড়ি সেখানে যেখানে হৃদয় বসবাস করে। আর অধিকাংশ মানুষ যেখানে চার দেয়ালের মাঝে বেডে শুয়ে শান্তি উপভোগ করত, সেখানে আমার শান্তি উপভোগের জায়গা ছিল সাগরের নোনা পানিতে, যখন কিনা সূর্যের আলো এসে পড়তো আমার শরীরের উপর। আমার দুইজন ভাই ছিল, আর আমি সবসময় তাদের সঙ্গে প্রতিযোগিতাপূর্ণ খেলাধুলা করতে পছন্দ করতাম। আরেকজনের কথা না বললেই নয়, সে হলো আমার বেস্ট ফ্রেন্ড এলেনা, আর তারই সাথে বিভিন্ন রকম খেলা করে আমি সময় কাটাতাম। তার মধ্যে অন্যতম ছিল সার্ফিং করা, আর আমরা দুজনেই সার্ফিং করা অনেক পছন্দ করতাম। এজন্যই আমার মম আমাকে এবং এলেনাকে মৎস্যকন্যা বলতো। এরপর সেই মুহূর্তটাই আমার কাছে স্মরণীয় হয়েছিল, যে মুহূর্তে আমি সার্ফিং বোর্ড নিয়ে ওয়েবের উপরে উঠতে পেরেছিলাম। আর তখন আমি বুঝতে পেরেছিলাম আমার ভেতরে সার্ফার হওয়ার সম্ভাবনা। এটা ছাড়া এরপর থেকে আমার জীবনে অন্য কিছু আমি ভাবতেই পারতাম না। একমাত্র সার্ফিংই হলো আমার প্যাশন এবং লাইফের ডেস্টিনেশন। আমি তখনই খুব আনন্দিত হতাম যখন পারফেক্ট ওয়েভে রাইডিং করতে পারতাম। আমার বাবা সবসময় আমাকে একটা কথা বলে ইন্সপায়ার করত, আর সেটা হলো লাইফ ইজ অ্যান অ্যাডভেঞ্চার। তিনি আরো বলতেন, তোমার শরীরে পানি শুকিয়ে যাওয়ার আগে তোমাকে ভালো কিছু করতে হবে। এরপর দেখা যায় বেথানির বড় ভাই এসেছে বেথানিকে ডাকতে, আর বেথানি তখনও পর্যন্ত সার্ফিং করছিল। তখন তার বড় ভাই বলে, তুমি অনেক দেরি করে ফেলেছো বেথানি চার্চে যেতে। বেথানি তখন এমন কথা শুনে ঝটপট রেডি হয়ে চার্চে চলে আসে। সেখানে তখন তার ফ্যামিলির সবাই ছিল। এরপর বেথানি যখন রুমে বসে গিটার প্লে করছিল, এমন সময় সে তার প্যারেন্টসকে সার্ফিং করতে দেখে। তখন তারা তিন ভাই বোন বিচে যেয়ে বসে, আর প্যারেন্টসদের সার্ফিং এর জন্য পয়েন্ট দিতে থাকে। তখন তারা তাদের মমকে ইচ্ছা করে পয়েন্ট কম দিচ্ছিল। তখন তার মম রেগে বিচে চলে আসে, আর তাদের তিন ভাই বোনের দিকে বালি ছোড়ে। আর এটা নিয়ে তাদের ফ্যামিলির সবাই সেখানে খুবই এনজয় করে। আর তখনই বোঝা যায় আসলে তারা কতটা হ্যাপি ফ্যামিলি। পরের দিন সকালে বেথানি ও এলেনা সার্ফিং কম্পিটিশনে যাওয়ার সময় তাদের ফ্রেন্ড কেউকির সাথে দেখা হয়, আর কেউ তখন স্কেটিং করছিল। কেউ তখন বেথানি ও এলেনাকে বলে, থার্সডে ফুল মুন নাইট, আমরা সবাই ওই রাতে সার্ফিং করতে যাব, আর তোমরা দুজন চাইলে আমাদের সঙ্গে জয়েন করতে পারো। তখন বেথানি এবং এলেনা বলে, ঠিক আছে, তোমার কথাটা ভেবে দেখব। এরপর দেখা যায় সেখানে সার্ফিং এর সেমিফাইনাল শুরু হতে। তাছাড়া প্রত্যেক কম্পিটিটরের প্যারেন্টসরাও সেখানে ছিল, এবং এই কম্পিটিশনের আয়োজক হলেন সার্ফিং এর লেজেন্ড বেন আইপা। এরপর যখন কম্পিটিশন শুরু হয়, তখন বেথানি এবং এলেনার প্যারেন্টসরা টেনশন করতে থাকে যে তাদের মেয়েরা ঠিকমতো সার্ফিং করতে পারবে কিনা। এরপর দেখা যায় বেথানিকে সার্ফবোর্ড নিয়ে উপরে উঠে আসতে, আর সে তার বাবাকে বলে, মলিনা আমার পজিশনের ওয়েব চুরি করেছে। মলিনাও ছিল বেথানির মতন একজন কম্পিটিটর। তখন বেথানির বাবা বলে বেথানির জন্য এটা নিয়ে টেনশন না করে, আর বেথানিকে কিছু টেকনিক শিখিয়ে দিয়ে বলে সেজন্য পরবর্তী স্টেজের দিকে ফোকাস করে। এর 5 মিনিট পরেই ফাইনাল রাউন্ড শুরু হয়। তখন দেখা যায় বেথানিকে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স করতে, আর তার এই পারফরমেন্সের কারণে সেখানে থাকা ভিউয়ার্সরা ভীষণ খুশি হয়, ইভেন তার প্যারেন্টসরাও। আর এই কম্পিটিশনে বেথানি হয় হাইয়েস্ট স্কোরার, আর এজন্য বেথানির কনফিডেন্সও আরো বেড়ে যায়। এরপর বেথানির বাবা বেথানির মমকে বলে, দেখেছো, আমি বলেছিলাম না আমাদের মেয়ে উইন হতে পারবে, কি আমার কথাটাই সত্যি হলো তো? এমন সময় সেখানে বেন আইপা আসে, আর বেথানির বাবাকে বলে, টম তুমি তো তোমার মেয়েকে অনেক ভালো ট্রেনিং করিয়েছো, আর দেখো ভবিষ্যতে সে অনেক বড় একজন সার্ফার হবে। আমি তার মধ্যে এমন সম্ভাবনাই দেখেছি। এরপর প্রাইজ সেরিমনি অনুষ্ঠিত হয়, যেখানে বেথানি ফার্স্ট, মলিনা সেকেন্ড এবং এলেনা হয় থার্ড স্কোরার। আর এটা দেখে সেখানে থাকা সবাই খুশি হতে পারলেও একমাত্র মলিনা খুশি হতে পারে না, কারণ মলিনা ছিল একজন জেলাসি গার্ল। বেথানি ও এলেনা যখন প্রাইজ নিয়ে তাদের ফ্যামিলির কাছে আসে, তখন বেথানির মম বলে, কয়েকজন লোক তোমাদের জন্য অপেক্ষা করছে। বেথানি ও এলেনা তখন তাদের সম্পর্কে জানতে চায়। বেথানির বাবা বলে, তারা তোমাদের দুইজনের স্পন্সর হতে চায়। এমন একটা নিউজ শুনে তারা দুজন ভীষণ খুশি হয়। এরপর বেথানি ও এলেনা যখন বিচের পাশে থাকা শপে শপিং করছিল, তখন সেখানে মলিনা আসে, আর বেথানিকে থ্রেট করে কিছু কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর সন্ধ্যার সময় ইয়ং ছেলেমেয়েরা চার্চে যেয়ে বসে, আর সেখানে বিভিন্ন বিষয়ের উপর স্পিচ দিতে দেখা যায় সারা নামের একটি মেয়েকে। মেয়েটির জব হলো গডের ক্রিয়েচার সম্পর্কে সকলকে জানানো এবং হেল্পলেস পিপলকে হেল্প করা। বেথানি তখন কিছু জিনিস এনে সারাকে বলে, এগুলো আমাদের তিন ভাই বোনের পক্ষ হতে দিলাম,
আর তোমাকে সরি বলতে এসেছি, কারণ প্র্যাকটিসের কারণে আমি তোমার সাথে মেক্সিকোতে যেতে পারবো না। তাছাড়া আমি স্পন্সর পেয়েছি, এজন্য আমাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হচ্ছে। পরের দিন সকালে বেথানির মম যখন গাড়িতে তার জিনিসপত্র গুছিয়ে দিচ্ছিল, তখন বেথানি তার মমকে বলে সারা হয়তো আমার উপরে রেগে আছে। তখন মম বেথানিকে জিজ্ঞাসা করে কিন্তু কেন? তখন বেথানি বলে তার সঙ্গে মেক্সিকোতে যায়নি বলে। আর তাছাড়া তুমিই বলো মম, আমার কি যাওয়া উচিত ছিল? আর তাছাড়া এই পৃথিবীতে সর্বপ্রথম আমি সেই ব্যক্তি যে সার্ফিং এ স্পন্সরশিপ পেয়েছি। আমাকে এখন হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে। তখন তার মম বলে তুমি যেটা করেছো অবশ্যই তুমি তোমার ভালোর জন্যই করেছো, আর এটা নিয়ে আর কোনো টেনশন করো না। এখন তুমি তোমার ট্রেনিং এর দিকে ফোকাস করো। এরপর বেথানির মমকে দেখা যায় সার্ফিং সম্পর্কে নেটে সার্চ করতে। তখন সেখানে বেথানির বাবাও চলে আসে। আর একটা লেবু খেতে চাইলে বেথানির মম তাকে নিষেধ করে। বেথানির মম বলে কালকে তোমার সার্জারি হবে আর ডাক্তার তোমাকে এগুলো খেতে নিষেধ করেছে। রাতে বেথানি ও এলেনা জানালা দিয়ে পালিয়ে যায় ফুলমুন দেখতে। আর সেদিন হ্যালোইনও ছিল। বেথানির বড় ভাই আগে থেকে সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছিল। এরপর তারা বিচে যেয়ে অনেক এনজয় করে। মূলত এত সুন্দর করে হ্যালোইন পার্টি যে সেলিব্রেট করা হয় এটা তারা আগে কখনোই দেখেনি। এলেনা বেথানিকে বলে তোর সাথে আজ না আসলে জানতেই পারতাম না এত সুন্দর করে হ্যালোইন পার্টি সেলিব্রেট করা হয়। আর এলেনাকে সাথে করে নিয়ে আসার জন্য সে বেথানিকে থ্যাঙ্কস জানায়। এলেনা, বেথানি ও কেউ কি তখন সার্ফিং করছিল। এমন সময় তারা আকাশে অনেক বাজি ফুটতে দেখে। তখন বেথানি বলে আমরা কতটা ভাগ্যবান যে আজ এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি, যেটা দেখার কথা হয়তো আমরা কখনোই কল্পনা করিনি। এরপর সকাল হতে বেথানির মম সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করছিল। তখন সেখানে বেথানি ও এলেনা চলে আসে। বেথানির মম বলে আজকে যেহেতু হ্যালোইন, যাও তোমরা কোথাও থেকে ঘুরে আসো। তখন বেথানি বলে আজকে আমরা ট্রেনিং এ যাব। তখন তার মম বলে গত রাতেও তো অনেক ট্রেনিং করলে। বেথানি ও এলেনা তখন বুঝতে পারে তাদের মম সবকিছুই জেনে গেছে। বেথানির মম বলে তুমি যাওয়ার আগে তো আমার কাছে একবার জিজ্ঞাসা করতে পারতে। বেথানির বাবা বলে সে যদি তোমার কাছে জিজ্ঞাসা করতো তাহলে তুমি তাকে যেতে দিতে না। বেথানির মম বলে অবশ্যই আমি তাকে যেতে দিতাম। এরপর বেথানি এবং এলেনা বেরিয়ে পড়ে সার্ফিং এর জন্য। আর তাদের সাথে ছিল বেথানির ছোট ভাই এবং এলেনার বাবা। তারা গাড়িতে যাওয়ার সময় অনেক এনজয় করছিল। আর তারা সেদিন অন্য বিচে গিয়েছিল সার্ফিং এর জন্য, কারণ এখানে ঢেউয়ের পরিমাণ ছিল অন্য বিচ থেকে অনেক বেশি। এদিকে বেথানির বাবাও হসপিটালে চলে এসেছে তার হাঁটুর সার্জারি করাতে। আর এখানে ডাক্তার ছিল বেথানির বাবার খুব ক্লোজ ফ্রেন্ড। ডাক্তার বেথানির বাবাকে বলে দেখো তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। ডাক্তার তখন বেথানির বাবার কাছে জানতে চায় বেথানি কেন আসেনি। বেথানির বাবা বলে সে এখন ট্রেনিং এ ব্যস্ত আছে তাই সে আসতে পারেনি। অন্যদিকে তারা প্রত্যেকেই অনেক সুন্দর সার্ফিং করছিল এবং একটা সময় টায়ার্ড হয়ে যখন তারা রেস্ট করছিল সার্ফিং বোর্ডের উপর, এমন সময় কোথা থেকে যেন একটা শার্ক চলে আসে সেখানে। আর বেথানির বাম হাতটা সম্পূর্ণ কেটে নিয়ে যায়। তখন বেথানি চিৎকার করে সবাইকে বলতে থাকে শার্ক আমার হাত কেটে নিয়ে গেছে। সেখানে থাকা সবাই তাকে নিয়ে বিচে আসে। এলেনার বাবা তার গার টি শার্টটি দিয়ে বেথানির কাটা জায়গাটা বাঁধে। আর বেথানির ছোট ভাইকে বলে যত দ্রুত সম্ভব হেল্পলাইনে কল করতে। এরপর বেথানির ছোট ভাই গাড়ির গ্লাস ভেঙে ফোন বের করে আর হেল্পলাইনে কল করে। আর তখন দেখা যায় বেথানির বাবারও সার্জারি চলছিল। এমন সময় সেখানে একজন মহিলা ডাক্তার এসে বলে একটা মেয়েকে শার্ক অ্যাটাক করেছে আর যত দ্রুত সম্ভব এই রুমটা খালি করতে হবে। কথা শুনে বেথানির বাবা জানতে চায় মেয়েটার নাম কি। ডক্টর তখন বেথানির বাবাকে বলে তুমি শুয়ে রেস্ট করো, আমি দেখে আসছি ঘটনাটা কি। এলেনার বাবা সার্ফিং বোর্ডে বেথানিকে বাঁধার সময় এলেনাকে বলে তাকে হেল্প করতে। এরপর বেথানির মমকেও নিউজটা জানানো হয়। তখন তার মম এবং বড় ভাই হসপিটালের দিকে যেতে থাকে। বেথানির ভাই এবং এলেনার বাবা যখন বেথানিকে নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিল, এমন সময় সেখানে অ্যাম্বুলেন্সও চলে আসে। এরপর অ্যাম্বুলেন্সে করে বেথানিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। বেথানিকে যখন রুমে নিয়ে যাওয়া হচ্ছিল তখন বেথানির বাবা বেথানিকে দেখতে যেয়ে বেড থেকে পড়ে যায়। বেথানিকে রুমে নিয়ে বেডে রাখার পর সে জ্ঞান হারায়। আর ডাক্তারও তখন চেষ্টা চালিয়ে যেতে থাকে তার জ্ঞান ফিরিয়ে আনার জন্য। পরের দিন সকালে বেথানির যখন জ্ঞান ফেরে সে তখন দেখতে পায় তার ফ্যামিলির সবাই তার চারপাশে। তখন বেথানির বাবা তার মেয়ের হাত ধরে কাঁদছিল। বেথানি তখন তার বাবাকে সান্ত্বনা দিয়ে বলে বাবা তুমি আর কেঁদো না। তখন সে তার বাবাকে প্রশ্ন করে বাবা আমি আগের মতো সুস্থ হতে পারবো তো? এমন সময় সেখানে এলেনার বাবাও চলে আসে। তখন বেথানি এলেনার বাবাকে বলে আঙ্কেল আমার জন্য তোমার পছন্দের টি শার্টটা নষ্ট হয়ে গেল। তখন এলেনার বাবা বলে কে বলেছে তোমাকে যে ওটা আমার পছন্দের টি শার্ট? আর তুমি কোনো টেনশন করো না, খুব দ্রুতই তুমি সুস্থ হয়ে যাবে, কারণ তুমি একজন সাহসী মেয়ে। বেথানি তখন জিজ্ঞাসা করে এলেনা কোথায়? এলেনার বাবা বলে সে এখন বাসায় তার মায়ের কাছে, আর পরে সে তোমাকে দেখতে এখানে অবশ্যই আসবে। তোমার এই দুর্ঘটনার জন্য সে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছে। এরপর সেখানে ডাক্তার এসে বলে আমার ফেভারিট পেশেন্টের অবস্থা এখন কেমন? বেথানি তখন ডাক্তারকে বলে এখন আমি ভালো আছি।
ডাক্তার তখন বেথানিকে বলে, আমি বুঝতে পেরেছি যে তোমার এখন ডিসকমফোর্ট ফিল হচ্ছে, তবে দেখো সবকিছু একসময় ঠিক হয়ে যাবে। তবে প্রথমে আমি অনেক টেনশনে ছিলাম, কারণ তোমার শরীর থেকে 50% ব্লাড চলে গিয়েছিল। এরপর ডাক্তার সেখান থেকে চলে যাওয়ার সময় বেথানির প্যারেন্টসকে বলে সে যে বেঁচে আছে এটা একটা মিরাকেল। এরপর দেখা যায় বেথানির বাবা রাত জেগে বেথানির পাশে বসে আছে। বেথানি তখন তার বাবাকে বলে, আমি আবারও সার্ফিং এ ফিরতে চাই। তার বাবা বলে, অবশ্যই ফিরবে, আগে তুমি সুস্থ হও। এরপর ক্যান্টিনে খাবার সামনে নিয়ে বসেছিল বেথানির প্যারেন্টস ও তার দুই ভাই, কিন্তু বেথানির টেনশনে তারা কিছুই খেতে পারছিল না। হঠাৎ তার বড় ভাই বাবার উপর রাগ করে খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। তাদের পুরো ফ্যামিলিটার জন্য এখন বেথানির জন্য ডিপ্রেশনে আছে। রাতে ঘুমের ভেতরে স্বপ্নে অ্যালেনা শার্ককে দেখে চিৎকার করে ওঠে। তখন তার বাবা এসে তাকে সান্ত্বনা দেয় আর বলে আগামীকাল বেথানির সাথে হসপিটালে যেয়ে দেখা করতে। পরদিন সকালে বেথানি টিভিতে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার নিউজ দেখছিল। এমন সময় সেখানে অ্যালেনা আসে, আর অ্যালেনাকে দেখে বেথানি খুবই খুশি হয়। অ্যালেনা তখন বলে, এই একটা নিউজ এখন সব চ্যানেলেই দেখানো হচ্ছে। বেথানি অ্যালেনাকে বলে, তুই আমার সম্পর্কে কি ভেবেছিলি? অ্যালেনা তখন বলে, আমি ভেবেছিলাম তুই হয়তো সেখানেই মারা যাবি। আর এটা বলেই সে বেথানিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন অ্যালেনা বেথানিকে বলে, আমি স্পন্সরদের বলেছি তোকে ছাড়া কোনো ফটোশুট করব না। তখন বেথানি অ্যালেনাকে বলে, পাগল হয়েছিস, এমন সুযোগ কি জীবনে বারবার আসে? বেথানি অ্যালেনাকে বলে, আমি চাই তুই অবশ্যই ফটোশুট করতে যাবি। হসপিটাল থেকে বেথানি যখন তার মমের সাথে বাড়ি ফিরছিল, তখন তার মম বেথানির মন ভালো করার জন্য খুব সুন্দর সুন্দর কথা বলতে থাকে। তার মম আরো বলে, তুমি এতদিন হসপিটালে ছিলে বলে এই গাছগুলো যে এত বড় হয়েছে সেটা তুমি দেখতে পাওনি। তাছাড়া বাইরের দিকে তাকিয়ে দেখো, গাছগুলোতে এখন ফুল ফুটতে শুরু করেছে। আসলে বেথানির মম চাইছিল বেথানি যেন বাইরের দিকে তাকায়। এমন সময় বেথানি দেখতে পায় বাইরে সার্ভিং বোর্ডে লিখে তাকে ওয়েলকাম জানানো হয়েছে, আর এটা দেখে বেথানি খুবই খুশি হয়। এরপর বেথানি বাড়ি আসার পর সাংবাদিকরা তাকে চারপাশ থেকে ঘিরে ধরে। এরপর বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে এবং ছবি তুলতে থাকে। এটা দেখে তখন বেথানির বাবা রেগে যায় আর গাড়ি ঘুরিয়ে বাড়ির পিছন সাইডে নিয়ে আসে। তখনও পর্যন্ত সাংবাদিকরা তাদের বাড়িতেই ছিল। এরপর তাদের পেট জিঞ্জারও বেথানিকে ওয়েলকাম জানায়। বেথানির মম যখন খাবার তৈরি করতে যায়, তখন বেথানিও চাচ্ছিল তার মমকে হেল্প করতে। আর তখন থেকে শুরু হয়ে যায় বেথানির লাইফের স্ট্রাগল। কারণ এতদিন সে তার দুইটা হাত দিয়ে সমস্ত কাজ করত, কিন্তু এখন তাকে কাজ করতে হবে একটা হাতের সাহায্যে। কিন্তু এক হাত দিয়ে কাজ করাটা সহজ হয়ে ওঠে না বেথানির জন্য। কোনো কিছু কাটার ক্ষেত্রে তাকে প্রবলেমে পড়তে হয়, কোনো কিছুর প্যাকেট খুলতে গেলে তাকে প্রবলেমে পড়তে হয়, গিটার প্লে করতে গেলে তাকে প্রবলেমে পড়তে হয়, প্রেয়ারের সময় তাকে প্রবলেমে পড়তে হয়, ড্রেস পরতে গেলে তাকে প্রবলেমে পড়তে হয়, চুল বাঁধতে গেলে তাকে প্রবলেমে পড়তে হয়, ইভেন শপিং করতে গেলেও তাকে প্রবলেমে পড়তে হয়। আর এই সব প্রবলেমগুলোই অবজার্ভ করছিল বেথানির বাবা। এরপর খাবার টেবিলে বেথানির বাবা বলে, আমার কাছে বেথানির জন্য একটা গুড নিউজ আছে, আর সেটা হলো বেথানির জন্য একটা প্রস্থেটিক আর্ম। এই আর্মের ব্যবস্থা করে দেবে একটা টিভি চ্যানেল। তারা এই কথাটি আমাকে কল করে জানিয়েছে, আর এটার জন্য বেথানিকে একটা ইন্টারভিউ দিতে হবে টিভি চ্যানেলে। তার বাবার মুখে এমন কথা শুনে তখন ফ্যামিলির সবাই রাজি হয়, আর এটা দেখে বোঝা যায় বেথানির ফ্যামিলি তার প্রতি কতটা সাপোর্টিভ। এরপর বেথানিকে নিয়ে যাওয়া হয় ডক্টরের কাছে তার ব্যান্ডেজ খোলার জন্য, কিন্তু সে তার হাতের অবস্থা দেখে ভীষণ ভেঙে পড়ে, আর সাথে তার মমও। এরপর বেথানি যায় সারার কাছে। সারা তখন দৌড়ে এসে বেথানিকে বলে, তোমাকে দেখে খুব ভালো লাগছে। বেথানি তখন কাঁদতে কাঁদতে সারাকে বলে, গডের এটা কোন ধরনের পরিকল্পনা তুমি কি আমাকে বলতে পারো? আমি তো গডের এই পরিকল্পনা সম্পর্কে কিছুই বুঝতে পারলাম না। তখন সারা বেথানিকে বলে, আমিও তো বলতে পারবো না কেন গড এরকম সমস্যা আমাদের জীবনে দিয়ে থাকে, তবে আমি এটা বিশ্বাস করি যে অবশ্যই ভালো কিছুর জন্যই গড এটা করে থাকে, আর এটা ছাড়া আমি তোমাকে আর কিছুই বলতে পারবো না। রাতে হঠাৎ বেথানির বড় ভাইয়ের কাছে কল আসে। দেখা যায় বেথানির বাবা ও দুই ভাইকে একটা জায়গায় যেতে, আর সেখানে ছিল অনেক মানুষের ভিড়। বেথানির বাবা তখন তার বড় ভাইয়ের হাত থেকে সার্ফিং বোর্ডটি নিয়ে মিলিয়ে দেখে এটা তো ছিল সেই শার্ক যে কিনা সার্ফিং বোর্ড সহ বেথানির হাত কেটে নিয়েছিল, আর ওই দ্বীপের লোকজন শার্কটাকে ধরে এনে ক্রেন দিয়ে ঝুলিয়ে রেখেছে। ভাগ্য ভালো যে বেথানির একটা হাতের উপর দিয়ে গেছে, কারণ শার্কের সাইজটা এত বড় ছিল যে সে চাইলে বেথানিকে খেয়ে ফেলতে পারত। এরপর দেখা যায় অ্যারেনাকে ফটোশুট করতে সেখানে বেথানিও ছিল। বেথানি তখন মনে ভীষণ কষ্ট পেলেও সেটা সে প্রকাশ করতে পারে না, আর তখন সে ভাবে এই ফটোশুটে তারও থাকার কথা ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এখন তার ফিউচারটাকেই বদলে দিল। এমন সময় সেখানে কেউ কি এসে বেথানিকে আবারও সার্ফিং এর জন্য এনকারেজ করতে থাকে, আর প্রত্যেকের জীবনেই সমস্যা আসে সমাধানের জন্য নতুন পথ খুঁজতে। বেথানির ফ্যামিলি থেকে শুরু করে নেইবাররা পর্যন্ত প্রতিনিয়ত তাকে বিভিন্নভাবে হেল্প করে যাচ্ছে। সে তখন তার প্যারেন্টসকে আবারও রাজি করায় সার্ফিং এ যাওয়ার জন্য। তখন তার ফ্যামিলির সবাই এসে তার সাথে সার্ফিং করতে, আর তখন তার বড় ভাই এগুলো বিচে দাঁড়িয়ে ভিডিও করছিল। বেথানি তখন এক হাত দিয়ে সার্ফিং বোর্ড ব্যালেন্স করতে পারছিল না, ফলে সে বারবার পড়ে যাচ্ছিল।
আর এভাবে ট্রাই করতে করতে সে একসময় সাকসেসফুল হয়। তখন সে ওয়েবের উপরে রাইডিং করতে পারে। আর রাইডিং করতে পেরে বেথানি যতটা না খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় এটা দেখে তার ফ্যামিলির লোকজন। এর পরের দিন ছিল থ্যাঙ্কস গিভিং ডে। রাতে থ্যাঙ্কস গিভিং পার্টিতে বেথানির বাবা সবাইকে থ্যাঙ্কস জানায়, কারণ বেথানি ও তার ফ্যামিলিকে সবাই অনেক হেল্প করেছে। আর বেথানির মম স্পেশাল থ্যাঙ্কস জানায় অ্যালেনার বাবাকে, কারণ অ্যালেনার বাবার জন্য এখনো বেথানি বেঁচে আছে। পরের দিন সকালে বেথানির জন্য প্রস্থেটিক আর্ম আনা হয়, কিন্তু সে এটা ট্রাই করে দেখে এটা দিয়ে সে সার্ফিং করতে পারবে না। তখন তার বাবাও বলে আজ সার্ফিং করার দরকার নেই। বেথানি তার বাবার মুখে এমন কথা শুনে ভীষণ কষ্ট পেয়ে রুমে চলে যায়। আর এটা দেখে তাদের পেট জিঞ্জার তখন সেই প্রস্থেটিক আর্ম ছিঁড়ে ফেলতে চায়। টিভি চ্যানেলের লোকজন জিঞ্জারের এই কাজ দেখে বলে এরকম পেট তো আগে কখনো দেখিনি। বেথানির মম তখন রুমে এসে নেটে সার্চ করে এবং ভেনাস ডি মিলোর একটা স্ট্যাচুর ফটো বের করে। আর বেথানিকে বলে ওই মহিলা অপরূপ সুন্দরী হওয়ার সত্ত্বেও তার একটা হাত ছিল না, ঠিক তোমার মতো। এখন বলো তো তার জীবন কি থেমেছিল? কিন্তু ওই মহিলার সৌন্দর্যের কারণে মানুষ এখন তার স্ট্যাচু বানিয়ে বাড়ির উঁচু জায়গায় রাখে। এরপর দেখা যায় বেথানির বাবা বেথানিকে বলছে কোন সার্ফিং বোর্ডটা তার জন্য পারফেক্ট হবে তার একটা ট্রায়াল দিতে। বেথানিও তখন তার বাবার কথা মতো একটার পর একটা সার্ফিং বোর্ড নিয়ে ট্রায়াল করে যাচ্ছে। আর তখন তার দুই ভাই ভিডিও করে দেখছে কোথায় বেথানির ল্যাকিংস আছে যেন সে পারফেক্ট ভাবে সার্ফিং করতে পারে। আর সত্যি এমন ফ্যামিলি পাওয়া ভাগ্যের ব্যাপার। এছাড়া বেথানি এখন ট্রাই করছে ঘরের বিভিন্ন ধরনের কাজ করার, যেন তাকে অন্যের উপর নির্ভরশীল হতে না হয়। আর তার মমও সবসময় নেটে সার্চ করে মেয়ে কিভাবে সার্ফিং এ আরো বেশি ডেভেলপ করতে পারে। আবারও শুরু হয় সার্ফিং এর রিজিওনাল কম্পিটিশন। বেথানিও এখানে এসেছে এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য তার ফ্যামিলির সাথে। এমন সময় সে টিভি নিউজে দেখতে পায় থাইল্যান্ডের অনেক মানুষ সুনামির কারণে গৃহহারা, আর সেখানে টি শার্ট সেল করা হচ্ছিল হেল্পলেস মানুষকে হেল্প করার জন্য। তখন সেখানে থাকা ছেলেটিকে বেথানি বলে আমিও যাবো হেল্পলেস পিপলকে হেল্প করতে। এরপর বেথানি যখন তার ফর্ম জমা দিতে যায় তখন তার সাথে মলিনার দেখা হয়। মলিনা তখন বেথানিকে টিস করে কথা বলতে থাকে। জাজরা বেথানিকে 5 মিনিটস দিতে চায়, কিন্তু বেথানি সেটা একসেপ্ট করে না। এরপর সার্ফিং স্টার্ট করা হয়। সেখানে থাকা প্রতিটা পার্টিসিপেন্টই ভালোই পারফরমেন্স করছিল, কিন্তু হাইয়েস্ট স্কোরার ছিল মলিনা। মলিনা বারবারই চেষ্টা চালিয়ে যাচ্ছিল বেথানিকে বাধা দেওয়ার, যেন বেথানি হাইয়েস্ট স্কোরার না হতে পারে। কিন্তু বেথানিও বারবার ট্রাই করে যাচ্ছিল। কিন্তু এমন একটা সময় আসে যখন বেথানি সার্ফিং বোর্ড ভেঙে 2 টুকরা হয়ে যায়। তখন বেথানি রেগে অ্যালেনাকে বলে মলিনা আমাকে সবসময় অ্যাটাক করার চেষ্টা করেছে, আর সে সবসময় এটাই করে থাকে। এমন সময় কিছু সাংবাদিকরা আসে বেথানির সাথে কথা বলতে, কিন্তু বেথানি তাদের সাথে কথা না বলে সেখান থেকে চলে যায়। বেথানি যখন গাড়ির কাছে ছিল তখন কিছু বাচ্চারা তার কাছে অটোগ্রাফ নিতে আসে। বেথানি তখন বাচ্চাদেরকে বলে এর থেকে ভালো কিছু আমি তোমাদেরকে দিব। সে তখন তার কাছে থাকা সমস্ত সার্ফিং বোর্ডগুলো বাচ্চাদের মাঝে বিলিয়ে দেয়, আর এগুলো পেয়ে বাচ্চারা খুব খুশি হয়। বেথানি তখন এতটাই রেগেছিল যে সে কারোর সঙ্গে কোনো কথাই বলতে যাচ্ছিল না। সে তখন এটাই ডিসাইড করে নিয়েছিল যে সে আর কখনোই সার্ফিং করবে না। কিন্তু একমাত্র বেথানির বাবাই বুঝতে পেরেছিল যে মেয়ের প্রবলেমটা কোথায়, তাই সে মেয়ের জন্য সার্ফিং বোর্ড মডিফাই করতে থাকে। বেথানির মম তখন তার বাবাকে বলে মেয়ে যখন আর চাচ্ছে না সার্ফিং করতে তুমি কেন তাকে আবার জোর করছো। আর এটা নিয়ে তখন তার প্যারেন্টসরা ঝগড়া করছিল। বেথানি তখন তার রুমে বসে আগের ভিডিওগুলো দেখছিল যেখানে সে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। এরপর দেখা যায় বেথানি বিচে বসে আছে। তখন তার বাবা সেখানে যায় আর মেয়েকে আবারও বোঝায়। পরদিন সকালে দেখা যায় বেথানি এয়ারপোর্টে বসে অপেক্ষা করছে। এমন সময় সারা সেখানে তার টিম নিয়ে যায়। বেথানি তার সাথে থাইল্যান্ডে যাবে একথা শুনে সারা ভীষণ খুশি হয়। থাইল্যান্ডে যাওয়ার পরে বেথানি ত্রাণ বিতরণ করে। এরপর বেথানি খেয়াল করে একটা মহিলা ট্রিটমেন্ট নিতে এসে ভীষণ কান্না করছে। বেথানি তখন জানতে চায় মহিলাটি কেন কান্না করছে। মহিলাটি বলে সে ছাড়া তার ফ্যামিলিতে এখন আর কেউই বেঁচে নেই। মহিলাটির মুখে এমন কথা শুনে তখন বেথানিও কাঁদতে থাকে। এরপর সারা বেথানির কাছে একটা বাচ্চা মেয়েকে নিয়ে আসে, আর বেথানিকে বলে সুনামির পর থেকে এই বাচ্চা কোনো কথাও বলেনি, হাসেও নি। তখন বেথানি চেষ্টা করতে থাকে বাচ্চাটাকে হাসানোর, তাই সে সার্ফিং বোর্ডের উপরে করে বাচ্চাটাকে পানিতে নিয়ে যায়। এটা দেখে সেখানে থাকা সবাই পানিতে নেমে আনন্দ করতে থাকে। বেথানি থাইল্যান্ড থেকে বাড়ি ফিরে এসে দেখে তার জন্য মানুষ শত শত চিঠি পাঠিয়েছে। তখন তার ভাইয়েরা বলে তোর ফ্যান্সরা তোর জন্য এগুলো পাঠিয়েছে। তখন তার ছোট ভাই বলে তুই মাদাগাস্কারে তো অনেক পপুলার হয়ে গেছিস। এরপর বেথানি আরো 2 জনের চিঠি পড়ে। সেখানে একজনের নাম ছিল স্টেফেন ও অন্যজনের নাম ছিল ডিলান, আর তাদেরও 2 জনের একটা করে হাত ছিল না। তখন তারা একটা ম্যাগাজিনে বেথানির সম্পর্কে জানতে পারে। এরপরে আবারও তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং আবারও তারা ইন্সপায়ার হয়ে গেমে ফিরে আসে। তখন বেথানির মম বেথানিকে বলে এবার তুমি কি করতে চাও? এবার তুমি দেখলো তো তোমাকে দেখে অনেকেই ইন্সপায়ার হচ্ছে। এখন কি তুমি পিছে পড়ে থাকতে চাও নাকি সামনে এগিয়ে যেতে চাও? আর স্টিভেন এবং ডিলানের কিন্তু তোমার মতো একটা হাত নেই। এরপর বেথানি যে তার বাবাকে বলে বাবা আমি আবারও সার্ফিং এ ফিরতে চাই এবং আবারও কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাই।
এখন এই ব্যাপারে তুমি আমাকে হেল্প করো। তখন তার বাবা একটা সার্ফবোর্ড দেখিয়ে বলে, নিশ্চয় তুমি এটার কথা বলছিলে। তখন বেথানি সম্মতি জানিয়ে বলে হ্যাঁ। এরপর বেথানি আবারও শুরু করে তার হার্ড ট্রেনিং। আর এজন্য তার ফ্যামিলির প্রতিটা লোকই তাকে সাহায্য করে, কখনো তার বাবা, কখনো তার মম, আবার কখনো তার বড় ভাই, কখনো বা তার ছোট ভাই, আবার কখনো তার বেস্ট ফ্রেন্ড এলেনা। আর এভাবেই চলতে থাকে দিনের পর দিন তার প্র্যাকটিস। সে এবার হার্ট অ্যান্ড সোল ট্রাই করতে থাকে। আবারও বেথানির দেখা হয় তার ফ্রেন্ড কেউকির সাথে। কেউ তখন আবারও বেথানিকে এনকারেজ করতে থাকে আর বেথানিকে বলে, আমি সবসময় তোমাকে টেক কেয়ার করতে চাই। এরপর শুরু হয় ন্যাশনাল সার্ফিং চ্যাম্পিয়নশিপ কম্পিটিশন। আর এই অনুষ্ঠান সারা তার টিমমেটদের সাথে নিয়ে টিভিতে দেখছিল। এমনকি সারাও চাচ্ছিল বেথানি যেন চ্যাম্পিয়ন হয়। বেথানির বাবা তখন বেথানিকে আবারও সার্ফিং এর স্ট্র্যাটেজিগুলো শিখিয়ে দিচ্ছিল আর বারবার একটা কথাই বলছিল, সেজন্য মলিনার আশেপাশে না থাকে। কারণ মলিনা কখনো চাইবে না যে বেথানি ভালো কিছু করুক। মলিনার সবসময় একটাই লক্ষ্য থাকে, আর সেটা হলো বেথানির জন্য ভালোভাবে সার্ফিং করতে না পারে। বেথানির বাবা আরো বলে, তুমি তোমার সিক্স সেন্সকে কাজে লাগাবে, তাহলে তুমি উইন হতে পারবে। এইটুকু বিশ্বাস তোমার মনের ভিতরে থাকতে হবে। এরপর বেথানি যখন সার্ফিং শুরু করার জন্য আসে, তখন সেখানে তার মলিনার সাথে দেখা হয়। মলিনা তখন বেথানিকে জিজ্ঞাসা করে, তুমি কেন এখানে এসেছো? বেথানি তখন বলে, তোমার মতো সার্ফিং করতে। তখন মলিনা বেথানিকে বলে, আগের মতো হয়তো তোমাকে আবার রেস্কিউ করা লাগবে না। বেথানি তখন মলিনাকে বলে, আসলে আমি এসেছিলাম তোমাকে ধন্যবাদ জানাতে। মলিনা বলে, কিসের জন্য ধন্যবাদ দিতে চাইছো? তখন বেথানি বলে, এই যে তুমি যে সবসময় বলো আমার দ্বারা সার্ফিং হবে না, তার জন্য। এরপর হর্ন বাজানোর সাথে সাথে কম্পিটিশন শুরু হয়ে যায়। সেখানে দেখা যায় প্রতিটা কম্পিটিটরই খুবই ভালো করছে, আর তখনও পর্যন্ত বেথানি ছিল হাইয়েস্ট স্কোরার। এরপর আবারও কম্পিটিশন শুরু হয়, তখন মলিনা হয় হাইয়েস্ট স্কোরার। এরপর বেথানি সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সেটা দেখে মলিনাও তার পিছু পিছু যেতে থাকে, কিন্তু মলিনাকে ডজ দিয়ে বেরিয়ে যায় বেথানি। এবার বেথানি তার সিক্স সেন্সকে কাজে লাগিয়ে আরো সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তখন সবার মনে একটাই প্রশ্ন, বেথানি কি করতে চাচ্ছে? আর তখনই দেখা যায় বেথানির মাইন্ড ব্লোয়িং সার্ফ রাইডিং, যেটা হয়তো কেউ কখনো আশাও করেনি যে এত সুন্দর সার্ফ রাইডিং হতে পারে। তবে সেখানে মলিনাকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়, কারণ 5 সেকেন্ড বাকি থাকতে হর্ন বাজানো হয়েছিল। বেথানি তখন 5th প্লেস করে আর মলিনা হয় ফার্স্ট। কিন্তু মলিনা খুব ভালোভাবে জানে এই প্রাইজের একমাত্র দাবিদার হলো বেথানি। তখন সে তার প্রাইজটা বেথানির সাথে শেয়ার করে। তখন সেখানে সাংবাদিকরা আবারও বেথানির সাথে কথা বলতে চায়, আর এবার বেথানি তাদের সাথে কথা বলে, কারণ সে এখন চায় তাকে দেখে মানুষ আরো ইন্সপায়ার হোক। এরপর ব্যাকগ্রাউন্ডে বেথানি আবারও বলে, আমার জন্ম হয়েছে শুধুমাত্র সার্ফিং এর জন্য, এবং আমার জীবনে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে আসতে হয়েছে এই পজিশনে। তবে আমি মাঝে মাঝে ভেঙে পড়েছি, আবারও উঠে দাঁড়িয়েছি, কিন্তু আমাকে হার্ট অ্যান্ড সোল ট্রাই করে এই পজিশনে আসতে হয়েছে। এরপর মুভির শেষে আমাদের আসল বেথানির অনেকগুলো ভিডিও ক্লিপ দেখানো হয়, যার জীবনের সত্য ঘটনার উপর নির্মিত হয়েছে এই মুভিটি। আর সে বলে, গড হয়তো কিছু কেড়ে নিয়েছে আরো ভালো কিছু দেওয়ার জন্য, আর তাই সে এখন বিশ্বসেরা সার্ফার, আর তাকে এখন এক নামে সারা বিশ্ব চেনে। আর এখানে সত্য ঘটনার উপরে নির্মিত মুভিটি শেষ হয়ে যায়। তো দ্যাটস অল ফর টুডে। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। এরকম আরো ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেইন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।